আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। নোবেল পুরস্কারের পদক হাতবদল হলেও স্বীকৃতি থেকে যায় বিজয়ীরই নোবেল কমিটি। ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ট্রাম্প। সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি ইসরায়েলি সেনাদের। পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় যেভাবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। পাকিস্তানে ট্রাক খালে একই পরিবারের ১৪ জন নিহত। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। নোবেল পুরস্কারের পদক হাতবদল হলেও স্বীকৃতি থেকে যায় বিজয়ীরই নোবেল কমিটি। নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর কাছ থেকে কখনো এটির সম্মান ও স্বীকৃতি কেড়ে নেওয়া যায় না, তবে বিজয়ী চাইলে পদকটি অন্য কাউকে দিয়ে দিতে পারেন। গত বছরের শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাধো তার পদকটি ট্রাম্পকে উপহার দেওয়ার একদিন পর গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ব্যাখ্যা দিয়েছে নোবেল কমিটি। ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাধো গত বৃহস্পতিবার তার নোবেল পদকটি ট্রাম্পকে উপহার দেন। এজন্য ট্রাম্প তাকে ধন্যবাদ জানান। হোয়াইট হাউসের প্রকাশিত এক ছবিতে দেখা যায় মাচাধোর সোনার ফ্রেমে বাঁধানো পদকটি ট্রাম্পের হাতে তুলে দিচ্ছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প পদকটি নিজের কাছে রেখে দিতে চান। পদকের পাশাপাশি নোবেল শান্তি পুরস্কারের অংশ হিসেবে একটা সম্মাননা পত্র এবং ১,১০,০০,০০০ সুইডিশ ক্রোনা $১১,৯০,০০০ পেয়েছেন মাচাধো। বিবৃতিতে নোবেল কমিটি বলেছে, পদক, সম্মাননাপত্র বা পুরস্কারের অর্থের ভাগ্যে যাই ঘটুক, পুরস্কারের প্রাপক হিসেবে প্রকৃত বিজয়ীর নামই আজীবন নথিভুক্ত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিজয়ী ব্যক্তি পদক বা পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন সে বিষয়ে নোবেল ফাউন্ডেশনের কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ একজন বিজয়ী চাইলে এই স্মারকগুলো নিজের কাছে রাখতে পারেন অথবা কাউকে দান করে বা বিক্রি করে দিতে পারেন। ৫ সদস্যের নোবেল কমিটি বলেছে, পদক ও সম্মাননাপত্র নোবেল পুরস্কারের বস্তুগত প্রতীক মাত্র। পুরস্কারের প্রকৃত মাহাত্ম্য হল এর সম্মান ও স্বীকৃতি, যা বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকে। বিবৃতিতে ট্রাম্প বা মাচাধোর নাম সরাসরি উল্লেখ না করে নোবেল কমিটি বলেছে, পুরস্কার ঘোষণার পর কোনো বিজয়ীর ব্যক্তিগত সিদ্ধান্ত বা কাজ নিয়ে তারা কোনো মন্তব্য করে না। এর আগে গত সপ্তাহে মাচাধো বলেছিলেন, ট্রাম্পের সঙ্গে তিনি নোবেল পুরস্কার ভাগ করে নেবেন। সে সময় নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছিল, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। এ সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী। উপহার হিসেবে নোবেল পুরস্কারের পদক অন্য কাউকে দিয়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। সাহিত্যে নোবেলজয়ী নুট হামসুন ১৯৪৩ সালে তার পদক জার্মান স্বৈরতান্ত্রিক হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবেলসকে উপহার দিয়েছিলেন। শান্তিতে নোবেলজয়ী দিমিত্রি মুরাতভ ২০২২ সালে ইউক্রেনের শরণার্থী শিশুদের তহবিল সংগ্রহ করতে নিজের নোবেল পদক $১০০ কোটি বিক্রি করেছিলেন। এছাড়া ২০২৪ সালে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নোবেল শান্তি পুরস্কারের পদক ও সম্মাননাপত্র জেনেভায় জাতিসংঘ অফিসে দান করেন তার স্ত্রী। ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ট্রাম্প। ইরানে গ্রেপ্তার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা বাতিল করায় দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৬ই জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি ইরানের নেতৃত্বের প্রতি অত্যন্ত সম্মান জানাই, যারা সব নির্ধারিত ফাঁসিকে বাতিল করেছেন যা গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ধন্যবাদ। ট্রাম্প আরও বলেন, উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল আমাকে হামলা থেকে বিরত রেখেছে এমন মন্তব্য সঠিক নয়। কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই নিজেকে বুঝিয়েছি। তিনি সাংবাদিকদের বলেন, কারও ফাঁসি হয়নি, তারা ফাঁসি বাতিল করেছে। এটি আমার ওপর বড় প্রভাব ফেলেছে। এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ ৮০০টি নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত রেখেছে এবং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।
ট্রাম্প বারবার ইরানি বিক্ষোভকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তার ভাষায়, কর্তৃপক্ষের দমনপীড়নে সেখানে হাজারো হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার তিনি ইরানি বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যেতে এবং প্রতিষ্ঠানগুলি দখলে নিতে আহ্বান জানান এবং বলেন সহায়তা আসছে। একই সঙ্গে তিনি সতর্ক করেন যে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর হলে তেহরানকে খুব কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে। অন্যদিকে ইরানের কর্তারা বিক্ষোভকে দাঙ্গা এবং সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন এবং এসবের পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মদদ রয়েছে বলে অভিযোগ তুলেছেন। উল্লেখ্য, গত 28শে ডিসেম্বর ইরানে প্রাণহানি ও সহিংস বিক্ষোভ শুরু হয়। তবে হতাহত বা আটক ব্যক্তিদের সংখ্যা নিয়ে ইরানি কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। সিরিয়া থেকে 250 ছাগল চুরি ইসরায়েলি সেনাদের। সিরিয়া থেকে প্রায় 250টি ছাগল চুরি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের একদল সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-র এক প্রতিবেদন থেকে জানা গেছে, গোলান মালভূমিতে কর্মরত গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন 2 সপ্তাহ আগে সিরিয়ার অভ্যন্তরে একটি অভিযান চলাকালীন এই ঘটনা ঘটায়। তারা সিরীয় কৃষকদের মালিকানাধীন ছাগলের একটি পাল ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসে এবং পরবর্তীতে ট্রাকে করে পশ্চিম তীরের বিভিন্ন অবৈধ বসতির খামারে পাঠিয়ে দেয়। এই অবৈধ অভিযানের খবর জানাজানি হওয়ার পর আইডিএফ এক বিবৃতিতে জানায়, ঘটনাটি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঘটানো হয়েছিল। এর ফলে সংশ্লিষ্ট স্কোয়াড কমান্ডারকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কোম্পানির কমান্ডারকে কঠোরভাবে তিরস্কার করা হয়েছে। এছাড়া পুরো স্কোয়াডকে দীর্ঘ সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে যখন গোলান মালভূমির স্থানীয় কৃষকরা রাস্তায় ডজন ডজন ছাগল ঘুরে বেড়াতে দেখে সেনাবাহিনীকে খবর দেয়। তদন্তে জানা গেছে, পাচার করা 250টি ছাগলের মধ্যে প্রায় 200টি বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরে রয়েছে, যেগুলোর কোনো চিহ্ন বা রোগ প্রতিরোধের টিকা দেওয়া নেই। বাকি ছাগলগুলো সিরীয় সীমান্তের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়ার বাফার জোনের অভ্যন্তরে 9টি সামরিক পোস্টে অবস্থান করছে। ইসরায়েলের দাবি, শত্রুপক্ষের হাতে বিপজ্জনক অস্ত্র যাওয়া রোধ করতে তারা সিরিয়ার অভ্যন্তরে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত অভিযান পরিচালনা করছে। তবে এর মাঝেই সেনাবাহিনীর একাংশের এমন লজিস্টিক এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ আইডিএফের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। সাম্প্রতিক বিক্ষোভের পর জাতিসংঘে মস্কোর সমর্থনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুক্রবার ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকি। তার দপ্তরে এ তথ্য জানিয়েছে। নিউ ইয়র্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিক্ষোভ নিয়ে আলোচনা হওয়ার পরদিন রুশ নেতার সঙ্গে ফোনালাপে পেজেশকি রাশিয়ার অবস্থানের জন্য পুতিনকে কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, ইরানের সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের প্রত্যক্ষ ভূমিকা ও সম্পৃক্ততা স্পষ্ট। নিউ ইয়র্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ইরানে সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তেজনা উস্কানি দেওয়া এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগ তোলেন। ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় যেভাবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া বিশ্বে প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি ব্যবহার করে নিজ নিজ প্রভাব বলয় সম্প্রসারণে সক্রিয়। বিশ্লেষকদের মতে এই শক্তি নির্ভর কৌশল একটি নতুন বৈশ্বিক ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য আর কখনোই প্রশ্নবিদ্ধ হবে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যখন ট্রাম্প ওয়াশিংটনের শক্তি প্রদর্শন করছেন, চীন ও রাশিয়াও তাদের নিজস্ব প্রভাব বলয়কে সুসংহত ও সম্প্রসারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন এই তিনটি দেশই একটি নতুন বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, যার প্রভাব ইউরোপ সহ অন্যান্য আঞ্চলিক শক্তির উপরও পড়তে পারে।
এই প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে যেভাবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি খাটিয়ে শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, আরও দূরের দেশগুলোতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র বর্তমানে তার পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলকে পুনর্নির্ধারণ ও পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে গুরুত্ব দেয়া হচ্ছে পশ্চিম গোলার্ধকে। সাম্প্রতিক সময়ে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুদল থেকেই নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ধারণায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন ফুটে ওঠে, যারা যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রভাবকে আরও বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে দেখতেন। ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা বলছেন এটি যুক্তরাষ্ট্রের ফার্স্ট নীতির বাস্তবায়ন, যেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এমন বিষয়গুলো যেমন অভিবাসন, অপরাধ ও মাদক পাচার, যেগুলো সরাসরি মার্কিন নাগরিকদের জীবনে প্রভাব ফেলে। ট্রাম্পের টপ উপদেষ্টা স্টিফেন মিলার সাম্প্রতিক মন্তব্যে বলেছেন, বিশ্ব এখন শক্তির দ্বারা শাসিত, প্রভাবের দ্বারা শাসিত, ক্ষমতার দ্বারা শাসিত, যা 1960 ও 1970-এর দশকে হেনরি কিসিঞ্জার ও রিচার্ড নিক্সনের বাস্তববাদী আদর্শহীন পররাষ্ট্রনীতির সাথে তুলনার অবকাশ তৈরি করতে পারে। তবে এর সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ হতে পারে বিংশ শতকের শুরুতে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি ও থিওডোর রুজভেল্টের আমেরিকান সাম্রাজ্য সম্প্রসারণের নীতি। পাকিস্তানের ট্রাক খালে একই পরিবারের 14 জন নিহত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের 14 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 9 জন। শুক্রবার রাত 11টার দিকে ঘটেছে এ দুর্ঘটনা। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে, 23 জন যাত্রীর মধ্যে 4 জন শিশু ও 5 জন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশ্যে আসছিল। ঘন কুয়াশা এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খুশাব শহরের কাছে দরবার পাঁচপীরের মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন 8 জন। পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবেলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আব্দুল রশিদ জানিয়েছেন, শুক্রবার রাত 11:22 দিকে তারা এমার্জেন্সি কল পান। তারপর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে দুর্যোগ মোকাবেলা দপ্তরের উদ্ধারকারী টিম। হাফিজ আব্দুল রশিদ জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় উদ্ধার করে 8 জনকে, পরে হাসপাতালে নেওয়ার পথে এবং নিয়ে আসার পর নিহত হন আরও 7 জন। যে 9 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। নারী ও শিশুদের সবাই নিহত হয়েছেন। আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা সবাই শ্রমজীবী এবং কাজের আশায় বান্নু থেকে খুশাব শহরের দিকে আসছিলেন। আহত 9 জনের মধ্যে 2 জনকে খুশাবের টিএইচকিউ এবং 7 জনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেহবাজ শরীফ।